আচ্ছা, তো প্রথমে আমরা 46 বিসিএস মানে সর্বশেষ বিসিএস এ সমাজ থেকে যে প্রশ্নটা আসছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করি। যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে নীলকর। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? এখন আমরা সমাজটা যেরকম বিষয় ইন্ডিকেট করতে চাচ্ছিলাম আপনাদের সাথে, যে সমাজটা আসলে আমরা ব্যাসবাক্য মুখস্থ করেছি ছোটবেলায়, তো এইবার আমরা অর্থ সহ শব্দ ভেঙে ভেঙে করার চেষ্টা করেছি। নীলকর মানে কি? নীলকর মানে হচ্ছে যারা নীল চাষ করাতেন। ওকে, যারা নীল চাষ করাতেন এদেরকে আমরা নীলকর বলি। আচ্ছা, তাহলে নীলকর দিয়ে আমরা আসলে কি বুঝি? নীল বুঝি না, কর বুঝি না, তাহলে কি বুঝি? ব্যক্তি বুঝি। তাহলে খেয়াল করেন খুব সহজ সেন্সে, নীলকর দিয়ে আমরা নীলও বুঝি না, নীলকর দিয়ে আমরা করও বুঝি না, নীলকর দিয়ে আমরা কি বুঝি? নতুন কাউকে বুঝি। আচ্ছা, এই নতুন কাউকে বোঝানোর জন্য আমাদের দুইটা ব্যাপার ছিল। একটা ব্যাপার ছিল এক কথায় প্রকাশ শেষে যে বা যা আসা, আরেকটা হচ্ছে এক কথায় প্রকাশ শেষে যিনি আসা। এখন নীলকর দিয়ে আমরা কি বলবো? নীল চাষ করাতেন যিনি, না নীল চাষ করায় যে? কোনটা সহজ হয়? যখন আমরা সত্যবাদী বলেছি তখন কি ছিল? সত্য কথা বলে যে, তাই না? আচ্ছা, মিথ্যেবাদী মিথ্যে কথা বলে যে। তো আমরা এই ধরনের সেন্সে যেটা হয়, পঙ্কজ পঙ্কে জন্মে যা, ছেলে ধরা ছেলে ধরে যে, পকেট মারে যে, এই যে এক কথায় প্রকাশ এসে যে বা যা কনসেপ্টটা আসে, এটাতে আমরা কি করতে পারি? আমরা আরেকটা সহজ কনসেপ্ট বলি, নীলকর কি দ্বন্দ্ব হবে? নীলকর না, হয় না। নীলকর করেন যিনি, না, এটা বহুব্রীত আমরা নিতে পারি। নিত্য সমাস তো হওয়ার কথাই না। নিত্য সমাস আমরা গত ক্লাসে দেখেছি যে সাধারণত কোনো ব্যাসবাক্য হয় না এবং এগুলাতে আমরা একটা শব্দ দিয়ে করে ফেলতে পারি, যেমন দীপান্তর, কাপুরুষ, তাই না? তেত্রিয়া, তারপরে হচ্ছে আমরা কালসাপ দেখেছিলাম, ওই যে কাপুরুষ 92, কালসাপ, দশমাত্র, গৃহান্তর, গ্রামান্তর, দেশান্তর, যুগান্তর, ওই বিষয়গুলো। তাহলে এটা নিত্য সমাস যাচ্ছে না। তাহলে এটা অবশেষে বাকি আছে কি? উপপদ তৎপুরুষ, শেষে যে বা যা আসা, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ। নীল চাষ করায় যে বা নীল কর যে। একই রকম ভাবে আমরা যদি ছেলে ধরা ছেলে ধরে যে, আমরা যদি বলি পঙ্কজ পঙ্কে জন্মে যা, খেচর আকাশে চড়ে যে, ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছে যে, জিতেন্দ্রীয় ইন্দ্রিয়কে জয় করেছে যে। ওকে, সো এই যে শেষে যে বা যা আসে, এগুলাকে আমরা কি যেন বলেছিলাম? উপপদ তৎপুরুষ। ওকে, কে কে পেরেছেন? রিপন ভাই, আচ্ছা, থ্যাংক ইউ। না না রিপন ভাই, কাটতে হবে না, মানে উত্তর করেছেন, এটাই তো অনেক, কাটা লাগবে না। ওকে, আমরা চেষ্টা করি, সমস্যা নেই। আচ্ছা, আমরা 2 নম্বরে যাই। যথারীতি, এটা আসছে 44 বিসিএস এ। 44 বিসিএস এর প্রশ্ন, যথারীতি। বলেন যথারীতি কোন সমাস হবে? অব্যয়ভাব, দ্বিগু, বহুব্রীহি, দ্বন্দ্ব। চেষ্টা করি আমরা ইনশাআল্লাহ সবাই। রিপন ভাই, সমস্যা নাই, ভুল হতেই পারে, নো প্রবলেম। আমরা তো চেষ্টাই করছি, আস্তে আস্তে হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, যথারীতি রিপন ভাই আগে উত্তর দিয়েছেন। যথারীতি রিপন ভাই উত্তর দিয়েছেন যে যথারীতি হচ্ছে কোন সমাস? রিপন ভাই বলেছেন অব্যয়ভাব সমাস। আচ্ছা, আমরা অন্যগুলো একটু মিলাই, মানে একটা বেশি খেয়াল করবেন, যখন আপনি প্রশ্নের উত্তর সলভ করতে যাচ্ছেন, প্রশ্ন দেখে যদি সরাসরি উত্তর পেয়ে যান, তার মানে তো গুড, আপনি খুব ভালো পারেন। যদি আপনার মনে হয় যে কনফিউশন আছে, যদি আপনার মনে হয় যে আপনি এটা পাচ্ছেন না, কেমন কেমন লাগছে, তখন আপনি অপশনগুলো বিচার করবেন। অপশনগুলো বিচার করলে না উত্তর খুব দ্রুত পেয়ে যায় আমরা, কিন্তু অপশনগুলো বিচার করলে সেটা হয় সময় বেশি লাগবে। কারণ প্রশ্ন দেখে উত্তর বের করে ফেলা, যে আমি প্রশ্ন পড়লাম উত্তর তো এটাই শেষ, কারণ আপনি অপশন দিয়ে বিচার করবেন তাহলে সময় বেশি লাগবে। তো অপশন দিয়ে আমরা বিচার করব কখন? যখন আমরা সরাসরি উত্তরটা পাবো না। যেমন যথারীতি, এটা সরাসরি যদি আমি না পারি, সরাসরিটা পারা যাবে, সরাসরিটা পারা যাবে, তো সরাসরি না পারলে কি হয় ওটা আগে বলে নিই। যেমন ধরেন দ্বন্দ্ব, দ্বন্দ্ব কি হয়? উভয় পদ প্রাধান্য পায়। তা যথারীতি মানে কি? যথা ও রীতি, না, এটা মিলে না, দুইটা প্রাধান্য পাচ্ছে না আসলে। বহুব্রীহি, মানে বহুব্রীতিটা হয় না, যথারীতি তো আসলে নতুন কোনো অর্থ দিচ্ছে না বা কোনো ব্যক্তি বুঝাচ্ছে না, তো বহুব্রীতি টোটালি বাদ। দ্বিগু, দ্বিগু তো সংখ্যা বুঝায়, যথারীতি তো সংখ্যা বুঝাচ্ছে না, পরাপদ প্রাধান্য পাচ্ছে না, কারণ পরাপদ প্রাধান্য পেলে সংখ্যা বুঝালে ওইটা কি হয়? দ্বিগু হয়। তো যথারীতি তো সংখ্যাও নাই, তাহলে দুইটা প্রাধান্য পাচ্ছে না, নতুন কোনো অর্থ বুঝাচ্ছে না বা ব্যক্তি বুঝাচ্ছে না, কোনো সংখ্যাও বুঝাচ্ছে না, তো বাকি আছেই কি? অব্যয়ভাব। সো অপশন বিচার করেও কিন্তু আপনি উত্তর করে ফেলতে পারেন।
এখন আমরা যেটা প্রথম বলেছি যে দেখি উত্তর বের করা যায় না, হ্যাঁ যাই তো। আমরা শিখেছি না শুরুতে একটা অব্যয় থাকলে সেটাই হচ্ছে অব্যয়ীভাব সমাস। শুরুতে অব্যয় হিসেবে আমরা কি পাবো? শুরুতে অব্যয় হিসেবে আমরা একটা উপসর্গ পাবো প্লাস যথা পাবো। মনে আছে? আমরা এটা কিন্তু অব্যয়ীভাব সহজে শিখেছিলাম। যেমন দুর্নীতি, শুরুতে দূর উপসর্গ আছে। আচ্ছা, যেমন আমরা দুর্নীতি পেয়েছি, দুর্ভিক্ষ পেয়েছি, আজীবন পেয়েছি, উপকূল পেয়েছিলাম, মানে শুরুতে উপসর্গ আছে। অথবা যথারীতি, যথা আছে, শুরুতে যথা থাকলে সেটা অব্যয়ীভাব। ওকে, কিন্তু আমরা শিখেছিলাম প্রথম ক্লাসেই। ওকে রিপন ভাই অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা তামিদ ভাই ওকে অনেক ধন্যবাদ, চেষ্টা করছেন। আচ্ছা এবার আমরা তাহলে এটা আমরা অব্যয়ীভাব পেলাম, যথারীতি। 3 নম্বরে যাই, চিকিৎসা শাস্ত্র কোন সমাস? এটা 43 BCS এ আসছে। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? খুব কঠিন হয়ে যাবে আমাদের জন্য এটা, চেষ্টা করি। চিকিৎসা শাস্ত্র মানে কি? চিকিৎসা শাস্ত্র মানে চিকিৎসা বোঝায় না, তাহলে কি বোঝায়? একটা শাস্ত্রই তো বোঝায়, তাই না? আমরা যখন বলি সাহিত্য সভা, তখন কি সাহিত্য বোঝাচ্ছে না একটা সভাকেই বোঝাচ্ছে? পরপদ প্রাধান্য পাচ্ছে, তো পরপদ প্রাধান্য পাই কোথায়? দ্বিগুতে। দ্বিগুতে সংখ্যা পরপদ, কিন্তু সংখ্যা নাই। আচ্ছা, কর্মধারায় হতে পারে। আচ্ছা, আবার এটা তৎপুরুষ হতে পারে। বহুব্রী কি হবে? চিকিৎসা শাস্ত্র কোনো ব্যক্তি বোঝাচ্ছে, নতুন অর্থ বোঝাচ্ছে না, তাহলে এটা বাদ। অব্যয়ীভাব কি বোঝাবে? না। কেন বোঝাবে না? শুরুতে কোনো উপসর্গ নাই, কোনো যথা নাই, মানে কোনো অব্যয় নাই শুরুতে, তাহলে অব্যয়ীভাব হবে না। হয় তৎপুরুষ হবে, না হলে কর্মধারায় হবে। এখন বলেন কি হবে? তৎপুরুষ হলে কি হয়? মাঝখানে কি বসে? বিভক্তি বসে। তো চিকিৎসা শাস্ত্র মানে কি এটা বের করতে পারলে না আমাদের জন্য সহজ হয়ে যাবে। চিকিৎসা শাস্ত্র মানে হচ্ছে চিকিৎসা বিষয়ক শাস্ত্র, চিকিৎসা বিষয়ের শাস্ত্র। তাহলে চিকিৎসা বিষয়ক শাস্ত্র হলে এখানে কি ঘটনা ঘটছে? মাঝখান থেকে একটা বিভক্তি চলে যাচ্ছে। তো যখন মাঝখান থেকে একটা বিভক্তি যায় তখন তাকে আমরা তৎপুরুষ বলি। এখন কনসেপ্ট হচ্ছে বিষয়ক শব্দটা যে মাঝখান থেকে গেল, এটা কি বিভক্তি নাকি একটা পদ? কারণ এখানেই তো আমাদের ঝামেলা। কি ঝামেলা? যে আমরা শিখেছিলাম যে মাঝখান থেকে যখন কোনো কিছু যাচ্ছে তখন সেটা দুইটা বিষয় হতে পারে। মাঝখান থেকে কখনো বিভক্তি বাদ যেতে পারে, কখনো একটা পূর্ণাঙ্গ পদ বাদ যেতে পারে। যদি মাঝখান থেকে পূর্ণাঙ্গ পদ বাদ যায় তাহলে তাকে আমরা বলি মধ্য পদলোপী কর্মধারয়। আর যদি মাঝখান থেকে কোনো বিভক্তি বাদ যায়, মাঝখান থেকে কোনো পদ বাদ যেতে পারে, মাঝখান থেকে কোনো বিভক্তি বাদ যেতে পারে। এখন যদি মাঝখান থেকে বিভক্তি বাদ যায় তখন তার নাম হবে তৎপুরুষ, আর মাঝখান থেকে যদি পদ বাদ যায় তার নাম হবে মধ্য পদলোপী কর্মধারয়। ওকে, এখন আমরা এই চিকিৎসা শাস্ত্রের জন্য কি ইন্ডিকেট করব? চিকিৎসা বিষয়ক, এখান থেকে বিষয়ক বাদ যাচ্ছে, বিষয়ক শাস্ত্র। আর বিষয়কটা কি বিভক্তি হবে না পদ হবে? এটা হচ্ছে ফ্যাক্ট। এই ক্ষেত্রে আপনাদের আমরা বলেছিলাম যে বিভক্তি যা আছে সেগুলো একটু মুখস্থ করে ফেলতে। আশা করি আপনারা মুখস্থ করে ফেলেছেন। রয়ের তো লিখেছি। ওকে, সো এই কয়টা হচ্ছে বিভক্তি। আমরা আপনাদেরকে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এগুলো মুখস্থ করে ফেলতে বলেছিলাম। এই কয়েকটা যদি মুখস্থ করে ফেলেন তাহলে আপনার বিভক্তি মনে আছে। এই বিভক্তি ছাড়া বাকি যা মাঝখান থেকে বাদ যাবে সবগুলো হচ্ছে পদ। ওকে, যেমন সাহিত্য সভা, সাহিত্য বিষয়ের সভা, চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা বিষয়ক শাস্ত্র, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী, ঝালমুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি, মানি ব্যাগ, মানি রাখার ব্যাগ, জ্যোৎস্না রাত, জ্যোৎস্না বিধৌত রাত। এই যে মাঝখান থেকে পদ বাদ যাচ্ছে, মাঝখান থেকে পূর্ণাঙ্গ পদ বাদ যাচ্ছে, ওটাকে আমরা নাম বলবো মধ্য পদলোপী কর্মধারয়। বুঝা গেল? মধ্য পদলোপী কর্মধারয়। ওকে, আচ্ছা এরপরে যাই আমরা
42তম বিসিএস এর প্রশ্নটা দেখি। 42তম বিসিএস এর প্রশ্ন এসেছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস কোনটি? খেয়াল করেন যে 42তম বিসিএস এ সরাসরি বলেছে মধ্য পদলোপী কর্মধারয় কোনটা, 43 বিসিএস এ সরাসরি মধ্য পদলোপী কর্মধারয় শব্দই দিয়ে দিয়েছে। আচ্ছা 4 নম্বরটা বলেন তাহলে, মধ্য পদলোপী কর্মধারয় কোনটা? মধ্য পদলোপী কর্মধারয় কি? যেটা মাঝখান থেকে একটা পূর্ণাঙ্গ পদ বাদ যাবে। আচ্ছা, জায়া ও পতি, দম্পতি, তো এখানে তো দুইটা বিষয় ইন্ডিকেট করছে, এটা হলো দ্বন্দ্ব। যখন আমরা দেখব দুইটা প্রাধান্য পাচ্ছে সেটার নাম দ্বন্দ্ব। মহাপুরুষ, মহান যে পুরুষ, এটাতে আমরা কি করি? যখন মাঝখানে যে আসে, মাঝখানে যখন যে আসে, নীল আকাশ, নীল যে আকাশ, মহাকীর্তি, মহতি যে কীর্তি, মহানবী, মহান যে নবী, তাই না? নরাধম, অথম যে নর, তো যখনই মাঝখানে যে আসে ওইটাকে বলি আমরা সাধারণ কর্মধারয়। ওকে, আচ্ছা। কুসুমের মতো কোমল, তুলনা বোঝাচ্ছে। যখন তুলনা বোঝায় তখন আমরা উপমান, উপমিত, রূপকে পাই। কুসুম কোমল, এটা পসিবল, বা বিশেষ্য বিশেষণ আছে বি বিন, এটা হচ্ছে উপমান কর্মধারয়। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, মাঝখান থেকে একটা পদ লোপ পেয়েছে, তাই না? সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, মাঝখান থেকে একটা পদ লোপ পেয়েছে, মধ্য পদলোপী কর্মধারয় এটা। ওকে, সরাসরি পারা যায়, টেনশন করার কিছু নাই, সরাসরি পারা সম্ভব। আচ্ছা ঠিক আছে। আর এই যে মাঝখানে যে দিয়ে যেগুলো আসে, নরাধম, নরাধম, তারপর হচ্ছে নবপৃথিবী, মহানবী, যে মাঝখানে যে দিয়ে যেগুলো হয়, নীল আকাশ, এগুলো হচ্ছে সাধারণ কর্মধারয়। এগুলো হচ্ছে সাধারণ কর্মধারয়। যখন মাঝখান থেকে কোনো পদ লোপ পাবে তার নাম মধ্য পদলোপী। আচ্ছা 5 নাম্বার, উপমান কর্মধারয় সমাসের উদাহরণ, 41তম বিসিএস। তাহলে দেখেন কর্মধারয় সমাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা পরপর কিন্তু দেখেন 41, 42, 43 এই তিনটাতে কিন্তু কর্মধারয় সমাস পেয়েছি। ওকে, তিনটাতে টানা। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? 41 বিসিএস এর প্রশ্ন। উপমান কর্মধারয়, উপমান কর্মধারয় মনে আছে? আমরা কর্মধারয় সমাস শিখেছিলাম যে তুলনা যে তিনটা বুঝাবে, তুলনা যে তিনটা কনসেপ্ট বুঝাবে, উপমান, উপমিত এবং রূপক। উপমান, উপমিত এবং রূপক, এই তিনটা সমাসে আমরা কি কি বিষয়গুলো পাই? বই অনুসারে উপমান, উপমিত, রূপকের মধ্যে উপমানে পাই আমরা বিবিন। বিবিন মানে মনে আছে? বিশেষ্য বিশেষণ। আর মুসাফির বাংলা দিয়ে পাই যেখানে তুলনাটা পসিবল হবে। উপমিতর মধ্যে পাই বিবি, বিবি মানে বউ না, শীতকালের বউ চিন্তা করে ফেলতে পারেন। বিবি মানে মনে আছে বিশেষ্য প্লাস বিশেষ্য, আর এখানে তুলনাটা কি হবে? ইম্পসিবল হবে। আর রূপকে আমরা পেয়েছি বি প্লাস বি মানে বিশেষ্য প্লাস বিশেষ্য প্লাস অদৃশ্য, মানে অদৃশ্য কিছু থাকবে এবং বিশেষ্য প্লাস বিশেষ্য হবে, তাই তো? আচ্ছা, যেমন আমরা একটু আগে যেটা দেখেছিলাম, কুসুম কোমল, কুসুম মানে ফুল, কোমল মানে নরম, তো ফুল কি নরম হবে না? হ্যাঁ হবে, পসিবল। বা কুসুম হচ্ছে বিশেষ্য, কোমল মানে নরম হচ্ছে বিশেষণ, এটা হচ্ছে উপমান। তাহলে উপমান হতে হলে কি হবে? বিবিন, বিশেষ্য বিশেষণ হবে। উপমান হতে হলে বিশেষ্য বিশেষণ হবে, উপমান হতে হলে বিশেষ্য বিশেষণ হবে। আর এখানে আমরা যেগুলো আছে একটু দেখি। প্রথমে শশ ব্যস্ত, শশ হচ্ছে একটা প্রাণী, ব্যস্ত মানে ব্যস্ত। ওকে, তো এই প্রাণীটা আসলে খুব ব্যস্ত, অল টাইম দৌড়ের উপর থাকে। ওকে, শশ, শশের ন্যায় ব্যস্ত। আচ্ছা, এটা হতে পারে, যেহেতু মিলে যাচ্ছে। কালচক্র, কাল হচ্ছে অদৃশ্য, কালরূপ চক্র, অদৃশ্য কিছু থাকলে এটা হচ্ছে রূপক। পরাণ পাখি, পরাণ অদৃশ্য, পরাণ রূপ পাখি, এটা হচ্ছে রূপক। বহুব্রীহি, বহুব্রীহি আছে যার, এটা নিজেই বহুব্রীহি সমাস। তাহলে আলটিমেটলি উত্তর কি হবে? শশ ব্যস্ত। ওকে, এটা হচ্ছে পসিবল। আর যদি বিশেষ্য বিশেষণ চিন্তা করি, শশ বা শোষক একটা প্রাণী, বিশেষ্য, আর ব্যস্ত বিশেষণ। আচ্ছা, এরপরে 39 বিসিএস এ যাচ্ছি আমরা। নিচের কোনটি ব্যতিহার বহুব্রীর উদাহরণ? এটা তো খুবই সহজ, গত ক্লাসে আমরা পড়েছি। ব্যতিহার বহুব্রী খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্যতিহার বহুব্রীতে আমরা ব্যতিহার শব্দের অর্থ মনে রাখলেই সহজে পেরে যাব। ব্যতিহার শব্দের অর্থ জানো কি? ব্যতিহার শব্দের অর্থ হচ্ছে ডাবল, দ্বিরুক্ত, একটা দুইবার হওয়া, তাই না? মনে আছে? গত ক্লাসে পড়েছি। কি কি ছিল?
হাসাহাসি, কানাকানি, ঠেলাঠেলি, গুতাগুতি, আমরা তো একদম মূল টেক্সট বই থেকেই দেখেছি, তাই না? সবগুলা শব্দ চুলাচুলি, মারামারি, লাঠালাঠি, কানাকানি, ধাক্কা ধাক্কি। তাহলে এখানে কিছু আছে? অজানা, নয় জানা, নয় তৎপুরুষ। শুরুতে অ নাতি থাকলে নয় তৎপুরুষ হয়। দোতলা, দোতলা আমরা ওই দিন শিখেছি, এটা 80-20 ওই দিন আমরা শিখেছি। 80-তে 20 যার বহুব্রীহি। কানাকানি, এই কানাকানি, মারামারি, ঠেলাঠেলি, এগুলো হচ্ছে বহুব্রীহি। দোতলা, এটা কিন্তু বহুব্রীহি। দোতলা আছে যা। আচ্ছা, তারপরে হচ্ছে 7 নাম্বার 38তম বিশেষ প্রশ্ন। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? পুষ্প সৌরভ মানে কি? পুষ্প সৌরভ, পুষ্প মানে ফুল, সৌরভ মানে গন্ধ। পুষ্প সৌরভ মানে কি? ফুল বুঝায় না গন্ধটাই বুঝায়? গন্ধ বুঝায়। মানে কি দাঁড়াচ্ছে? পুষ্পের সৌরভ মানে ফুলের গন্ধ, ফুল গন্ধ, ফুলের গন্ধ, ফুলের গন্ধ। তাহলে মাঝখান থেকে কি হচ্ছে? এর বাদ যাচ্ছে। তাহলে এরটা কি হবে? এই যে মাঝখান থেকে এর যাচ্ছে, মাঝখান থেকে যে এর যাচ্ছে, এর কি পূর্ণাঙ্গ পদ না বিভক্তি? এর হচ্ছে বিভক্তি। তাহলে যখন বিভক্তি বাদ যাবে তখন তার নাম কি হবে? তৎপুরুষ। যখন বিভক্তি বাদ যাবে তখন তার নাম হবে তৎপুরুষ, তখন তার নাম হবে তৎপুরুষ। তাহলে পুষ্প সৌরভ, পুষ্পের সৌরভ, বিভক্তি বাদ যাচ্ছে, এটা হলো তৎপুরুষ সমাস। কর্মধারা মিলাতে পারবেন না কোনোভাবে, অব্যবিভক্ত নাই, কারণ এখানে তো কোনো ইয়েতে না, শুরুতে কোনো অব্যয় নাই, বহুব্রীহি তো কোনোভাবে মিলাতে পারবেন না। হচ্ছে তৎপুরুষ, মাঝখান থেকে বিভক্তি যাচ্ছে। 8 নাম্বার 36 বিশেষের প্রশ্ন। সরি, 36 বিশেষের প্রশ্ন। বহুব্রীহি সমাস কোনটা? বহুব্রীহি সমাস কোনটা? বহুব্রীহি সমাসে কি হয়? পূর্বপদ পরপদ কোনোটাই প্রাধান্য পায় না, সম্পূর্ণ নতুন একটা অর্থ আসবে। পূর্বপদ পরপদ কোনোটাই প্রাধান্য পাবে না, সম্পূর্ণ নতুন একটা অর্থ আসবে। তো এখানে আমরা, এবং যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে জানি কি হয়? শেষে যিনি বা যার আসে, যারটাই বেশি আসে। শেষ থেকে দেখি তপবন, তপের নিমিত্তে বন। আর তো আসলে একটা বনকেই বুঝায়, পরপদ প্রাধান্য পাচ্ছে আর মাঝখান থেকে বিভক্তি বাদ যাচ্ছে, এটা হলো তৎপুরুষ। খাস মহল, খাস যে মহল, পরপদ প্রাধান্য পাচ্ছে, মাঝখানে যে আছে, এটা হলো সাধারণ কর্মধারয়। ওকে, আচ্ছা। অনমনীয়, নয় নমনীয়, নয় তৎপুরুষ। তো বাকি আছে কি? জনশ্রুতি। জনশ্রুতি যে বহুব্রীহি সমাস, এটা কেমনে বুঝবো? জনশ্রুতি শব্দটা জানতে হবে। জনশ্রুতি মানে বুঝেন? জনশ্রুতি মানে কিংবদন্তি। জনশ্রুতি আছে যার, মানে যাকে নিয়ে মানুষ কথা বলে, আমরা যেটাকে লিজেন্ড বলি না, এরকম আর কি। জীবন্ত কিংবদন্তি যারা বেঁচে আছে, যেমন আমরা মুশাররফ করিমকে বলতে পারি অভিনয়ের জীবন্ত কিংবদন্তি। ওকে, অথবা বাটপাড়ির জন্য কোনো জীবন্ত কিংবদন্তি পেতে পারি। মানে কোনো কোনো বিষয়ে যার জনশ্রুতি আছে, জনশ্রুতি বলতে মানুষের মুখে মুখে যার কথা, সেটাই হচ্ছে জনশ্রুতি বা কিংবদন্তি। তো এটার ব্যাস বাক্য হচ্ছে জনশ্রুতি আছে যার, এটা ব্যক্তি বোঝায়, এই জন্য এটা হচ্ছে বহুব্রীহি সমাস। ওকে, তাহলে খেয়াল করেন বহুব্রীহি সমাসটাও কিন্তু খুব মোটামুটি আসে। 9 নাম্বার জজ সাহেব, 35তম বিসিএস। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? জজ সাহেব কেমনে পারবো? আমাদের কনসেপ্ট ছিল সাধারণ কর্মধারায়ের জন্য, খেয়াল করেন সাধারণ কর্মধারায়ের কনসেপ্টটা ছিল যে আমরা মাঝখানে যে পাবো এবং শুরুতে মাঝখানে কিছু পাবো, শুরুতে মাঝখানে কিছু পাবো, শুরুতে মাঝখানে কিছু পাবো, শুরুতে মাঝখানে কিছু পাবো, শুরুতে মাঝখানে বা শুধু মাঝখানে, এবং এগুলো দিয়ে কোনো কিছুর পরিচয় বুঝাবে, এগুলো দিয়ে কোনো কিছুর পরিচয় বুঝাবে। এই কনসেপ্টগুলোই হচ্ছে সাধারণ কর্মধারয়। ওকে, যে দিয়ে তো আমরা পেয়েছি নীল আকাশ, নীল যে আকাশ, নরাধম, অধম যে নর। ওকে, অথবা সুন্দরী লতা, সুন্দর যে লতা। আর শুরুতে মাঝখানে কি হয়? যেমন গিন্নি মা, যিনি গিন্নি তিনি মা। ধোয়া মোছা, আগে ধোয়া পরে মোছা। চালাক চতুর, যিনি চালাক বা যে চালাক সেই চতুর। জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব, যিনি জজ তিনি সাহেব, যিনি জজ তিনি সাহেব। তাহলে জজ সাহেব দিয়ে আমরা দ্বিগু তো বুঝবোই না, কারণ সংখ্যা তো না, সংখ্যার পরপদ প্রাধান্যটা পাচ্ছে না। দ্বন্দ্ব তো হবেই না, কারণ জজ ও সাহেব দুজন তো আলাদা না, একজন কি বলছি আমরা। বহুব্রীহি, জজ সাহেব আছে যার, এটা তো বহুব্রীহি হয় না। তাহলে বাকি আছে কি? কর্মধারয়, যিনি জজ তিনি সাহেব, যিনি জজ তিনি সাহেব।
কর্মধারায়, সাধারণ কর্মধারায়। বোঝা গেল? রানা চৌধুরী 7 নাম্বার কি উপমান কর্মধারায়। আচ্ছা, উপমান কর্মধারায় কখন হয়? তুলনা বোঝালে। আমরা তো পুষ্পের মতো সৌরভ বলছি না, মানে আমরা যখন কোনো গন্ধ পাই তখন আমরা বলি না এটা পুষ্প সৌরভের মতো লাগছে, মানে তুলনা বোঝাচ্ছে না। পুষ্প সৌরভ দিয়ে তুলনা বোঝায় না, পুষ্প সৌরভ দিয়ে পুষ্পের সৌরভ বোঝায়। পুষ্পের সৌরভ মানে ফুলের গন্ধ। ওকে, তাহলে এখানে এর বাদ যাচ্ছে, এই জন্য আমরা কর্মধারাতে যাচ্ছি না। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে 9 নাম্বার গেল 35তম বিসিএস এর। এরপর হচ্ছে আলো ছায়া। আলো ছায়া কোন সমাসে আছে? 32তম বিসিএস এর। আলো ছায়াটা দেখেন তো পারেন কিনা। আলো ছায়াটা অনেক কঠিন, অনেক অনেক। কেন কঠিন? আলো ছায়া দিয়ে কি বুঝায়? আলো বোঝায় না ছায়াকে বোঝায়? দুইটাকেই। আলো ও ছায়া, আলো ও ছায়া, এটা তো খুবই সহজ হয়ে গেছে। তাহলে আলো ছায়াকে তো আপনি অবয়ব ক্রমে বলতে পারবেন না, কারণ শুরুতে উপসর্গ নাই, যথা নাই। আলো ছায়াকে আপনি তৎপুরুষ বলতে পারবেন না, কারণ মাঝখানে কিন্তু বিভক্তি বাদ দিতে পারবেন না যে আলোর ছায়া, এই ছায়া। আলো ছায়া মানে আলো ও ছায়া, দুইটাকেই বোঝায়। তো দুইটাকে যখন বোঝাবে তখন তার নাম দ্বন্দ্ব সমাস। আলো ছায়া, 7, 17, 19, 20। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যাই 11 নম্বরে। 31তম বিসিএস এর প্রশ্নটা একটু দেখে নেই। সমাসবদ্ধ শব্দ আনত। আনত কোন সমাসের উদাহরণ? বলেন দেখি, কে কে বলতে পারি আমরা। আনত কোন সমাস? এটা খুব সহজ, চেষ্টা করেন। সবকিছু রেডিমেড রেডিমেড রেডিমেড, স্যার যেটা বলবে ওইটা, এটা না। আপনি একটু চেষ্টা করেন, চেষ্টা করলেই আপনার জানাটা হবে। ওকে, শাপলা আক্তার ইহকাল। আপু ইহকালটা ওই যে মহাপুরুষ, মহাজন, এগুলোই হবে আর কি। মহাজন যেরকম মহান যে জন, মানে ইহকাল দিয়ে আমরা কি বুঝি? ইহকাল দিয়ে কিন্তু আমরা কালটাই বুঝি, পরপর, তাই না? ইহ যে কাল, পর যে কাল, সেই যে মাঝখানে যে কনসেপ্টটা আসে এবং পরিচয় বুঝায়, এগুলো হচ্ছে সাধারণ কর্মধারা। ঠিক আছে, ওকে। তাহলে আনত কি হবে? আনত কি বহুব্রী হবে? আনত দিয়ে কি আমরা নতুন কোনো অর্থ বোঝাচ্ছি? না, তাহলে হবে না। কর্মধারায় বোঝাচ্ছি, সহজ। শুরুতে আ আছে, নত মূল শব্দ, শুরুতে একটা উপসর্গ আছে। শুরুতে উপসর্গ বা যথা থাকলে ওটা কি হয়? অব্যয়ীভাব হয়। আর নত, আজীবন, আকণ্ঠ, আমরণ, তাই না? এগুলো হচ্ছে অব্যয়ীভাব সমাস। আচ্ছা, জ্যোৎস্না রাত। দেখেন এই যে জ্যোৎস্না রাতে যে উত্তরটা হবে 30তম বিসিএসে আসছে, এটাতে কিন্তু মানে প্রচুর প্রচুর শব্দ বিসিএসই আসছে। অন্যান্য পরীক্ষার প্রশ্নটা বাদই দিলাম, যে এই জ্যোৎস্না রাতের যে উত্তরটা হবে এটা আমরা সবচেয়ে বেশি প্রশ্ন পেয়েছি। জ্যোৎস্না রাত মানে কি? জ্যোৎস্না রাত মানে কি জ্যোৎস্নার রাত? না। জ্যোৎস্না রাত মানে কি জ্যোৎস্নার মতো রাত? না। জ্যোৎস্না রাত মানে কি জ্যোৎস্না থেকে রাত? না। তাহলে জ্যোৎস্না রাত মানে কি? জ্যোৎস্না রাত মানে হচ্ছে জ্যোৎস্না বিধৌত রাত। জ্যোৎস্না বিধৌত রাত। তো জ্যোৎস্না বিধৌত যখন বোঝায় তখন মাঝখান থেকে আমরা বিধৌত বাদ দিচ্ছি, মানে মাঝখান থেকে একটা পদ বাদ দিচ্ছি, তার নাম মধ্যপদলোপী কর্মধারায়। ওকে, এবং খেয়াল করে দেখেন যে মধ্যপদলোপী কর্মধারায় আমরা কিন্তু কয়েকবার পেয়েছি, কয়েকবার। ঠিক আছে, হ্যাঁ, সাপ্লাপ উত্তর ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন 29তম বিসিএস এ আসছে, আবার 11 নম্বর বিসিএস এ আসছে। 11তম বিসিএস এ সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে বড় করে না, সম্প্রসারণ করে না, তো কি করে? ছোট করে ফেলে, সংক্ষেপণ করে। সংক্ষেপণ করে। সমাস ভাষাকে সংক্ষেপ করে। সমাস ভাষাকে সংক্ষেপ করে। আচ্ছা,
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কি বলা হয়? 27তম বিসিএস এর প্রশ্ন। তাহলে খেয়াল করেন এটা কোন কনসেপ্টে চাচ্ছে? তুলনার কনসেপ্টে চাচ্ছে। তুলনার কনসেপ্ট মানে কর্মধারয় সমাস। মিনিংটা দাঁড়াচ্ছে যে ধরেন আপনি দুইটা শব্দ বললেন, কাজল কালো। ওকে, কাজল কালো বললেন, তাহলে আপনি চোখের সামনে কি দেখছেন? কালো রংটা দেখছেন। তুলনা করছেন কার সাথে? কাজলের সাথে। আর প্রশ্ন করছে প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু। যে প্রত্যক্ষ মানে হচ্ছে আপনার কালো, আর পরোক্ষ হচ্ছে কাজল, যেটা আপনার দূরে আছে। এই প্রত্যক্ষ জিনিসটার নাম কি? প্রত্যক্ষ জিনিসটার নাম কি, মানে আপনার চোখের সামনে যেটা দেখছেন ওটার নাম কি? আপনি এই শব্দটা যদি একটু বিচার করেন তাহলে উত্তরটা হয়ে যাবে। তাও আপনারা একটু চেষ্টা করেন, দেখি। চেষ্টা করেন। আচ্ছা, যদি না হয় খেয়াল করেন, আমরা আপনাদেরকে কনসেপ্টটা বলি। ধরেন আমরা একটা কনসেপ্ট বললাম সিংহ পুরুষ। ওকে, অথবা আমরা আরেকটু সহজ বলি, সিংহ পুরুষ তো অধর পল্লব। অধর পল্লব যদি আমরা ইন্ডিকেট করি, অধর পল্লব। অধর মানে ঠোঁট, পল্লব মানে পাতা, তাই না? কর্মধারয় সমাস, তুলনা বিষয়ে যাচ্ছে। আমরা যদি বলি রক্তলাল, রক্তলাল, রক্তলাল। খেয়াল করতো রক্তলালের মধ্যে আমরা কাকে দেখছি? চোখের সামনে। চোখের সামনে আমরা দেখছি লাল রংটা, এটা আমরা চোখের সামনে দেখছি, এটা হচ্ছে প্রত্যক্ষ। আর যার সাথে তুলনা, যার সাথে তুলনা করছি, কার সাথে? রক্তের সাথে, এটা কিন্তু চোখের সামনে নাই, এটা হচ্ছে পরোক্ষ। ওকে, এখন আমাদের প্রশ্ন চাচ্ছে এই প্রত্যক্ষ যে জিনিসটা, এটার নাম কি? বুঝতে পেরেছেন? বলেন কি হবে? রানা চৌধুরী, ঘ। আচ্ছা, এটা মনে রাখবেন, আমরা যাকে তুলনা দেই, যাকে তুলনা দেয়া হয়, যাকে তুলনা দেয়া হয়, প্রত্যক্ষ যাকে তুলনা দেওয়া হয়, সে তার নাম হচ্ছে উপমেয়। ওকে, যাকে তুলনা দেওয়া হয় তাকে আমরা বলবো উপমেয়। ঠিক আছে? আচ্ছা, এটা একটু মনে রাখবো। এটা আমাদের সমাসের আলোচনায় প্রকারভেদের জন্য আসেনি, সেটা আলাদা একটু মনে রেখে নিব আমরা। আজকে মুখস্থ করে ফেলবো দরকার হলে, যে যাকে তুলনা দেওয়া হয় সে হচ্ছে উপমেয়। ডান? কর্মধারায় দেখেন কত প্রশ্ন আসে। আচ্ছা, এরপর হলো 26তম বিসিএস এবং 17 বিসিএস, দুইবার এটা রিপিট হয়েছে। আবার একই কনসেপ্ট, এটা যে উত্তরটা হবে, সেটা আবার আমরা কোন বিসিএস এটা পেয়েছি? দাঁড়ান, উনচল্লিশ বিসিএস এ পেয়েছি। নিচের কোনটি ব্যতি আর বহুব্রী মনে আছে? কানাকানি কি হয়? দ্বিরুক্ত শব্দ হয়, তাই না? দ্বিরুক্ত শব্দ হয় বা দুইটা একই রকম হয়। তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি 26তম বিসিএস এবং 17 বিসিএস দুই জায়গায় আসছে। লাঠালাঠি কোন সমাস? এই লাঠালাঠি, কানাকানি, ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি, ওকে, মুখোমুখি, এগুলো কি হবে? ব্যতি আর বহুব্রী। তাহলে দেখেন, যখন আমরা সলভ করি তখন কিন্তু আসলে এই বিষয়গুলো একটু একটু করে সহজ হয়ে যায়, কারণ একটা সাথে একটা কানেক্টেড থাকে। শাপলা আক্তার, শশব্যস্ত আমরা আজকে আলোচনা করেছি, এটা অলরেডি বিসিএস এ আসছে। ওকে, মধ্যাহ্নটা খুবই সহজ, এগুলো আমাদের শীটে আপনি খেয়াল করলে পেয়ে যেতেন। বেতমিজ, শুরুতে বে থাকলে কি হবে এটা আমরা বহুব্রীতে আলোচনা করেছিলাম। যেমন আমরা যদি বেওয়ারিশ বলি, বেতার বলি, বেতমিজ বলি, এই কনসেপ্টে কিন্তু আসে। ওকে, এটা কি? মধুপাগল, মানে ইংলিশে লিখতে আর বুঝি নেই। হ্যাঁ, রানা চৌধুরী, উপমান, শশব্যস্ত, চৌবন কমল, হ্যাঁ ওটাই। মানে আমরা যেটা ইন্ডিকেট করছি যে
শশব্যস্ত তো অলরেডি আমাদের বিসিএস আসছে, একটু আগে আমরা আলোচনা করেছি, আপনি তো এটা পরে জয়েন করেছেন আর কি। আচ্ছা, যে সমাসের ব্যাস বাক্য হয় না, 23তম বিসিএস এটা মুক্তির সন্তানের জন্য আসছিল, যে সমাসের ব্যাস বাক্য হয় না, মানে খুব সহজ, যে সমাসের ব্যাস বাক্য হয় না করতে গেলে অন্য একটা পদ নিলেই হয়ে যায়, ওইটা তো আমরা অনেক মুখস্থ জানি। যে সমাসের ব্যাস বাক্য হয় না, কোন একটা পদের সাহায্য নিলেই করা যায়, সেটা হচ্ছে নিত্য সমাস। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? 20তম বিসিএস আসছে। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, মধ্যপদলোপী। কানাকানি, গানে গানে যে কথা, ব্যথিয়ার ভোগরি। গাছ পাকা, গাছে পাকা, সপ্তমী তৎপুরুষ। ভাই বোন, ভাই ও বোন। আগে অনেক সহজ আসতো না একদম। আচ্ছা, এবার দেখেন 18 নম্বর প্রশ্ন 13তম বিসিএস আসছে, এবং বিসিএস এর সবচেয়ে বেশিবার আসা যে টপিক সেটা হচ্ছে মধ্যপদলোপী। মনে রাখবেন, বিসিএস এ আসা সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। ওকে, আচ্ছা, তাহলে ঘর থেকে ছাড়া, ঘর ছাড়া, মাঝখান থেকে বাদ গেছে, এখানে থেকে মানে হচ্ছে পঞ্চমী বিভক্তি, পঞ্চমী বিভক্তি বাদ গেলে এটা হচ্ছে তৎপুরুষ সমাস। অরুণের মতো রাঙা, অরুণ রাঙা, এখানে তুলনা বোঝাচ্ছে, অরুণ বিশেষ্য, রাঙা বিশেষণ, এটা হচ্ছে উপমান কর্মধারয়। ক্ষণব্যাপী স্থায়ী, ক্ষণস্থায়ী, ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, এই ব্যাপ্তি বা ব্যাপী বুঝালে, ব্যাপ্তি বা ব্যাপিয়া বুঝালে এটা হয় দ্বিতীয়া তৎপুরুষ। হাসি মুখ, হাসি মাখা মুখ, হাসি মাখা মুখ, এই মাঝখান থেকে মাখা বাদ যাচ্ছে, যখন মাঝখান থেকে মাখা বাদ যায় এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারা। ওকে রিপন ভাই, 16 ঘ, হ্যাঁ রিপন ভাই ঠিক আছে, থ্যাংক ইউ। 17 খ, 17 খ, হ্যাঁ 18 গ, ঠিক আছে। তাহামরি কঠিন কিছু না। তাহলে আমরা এই প্রশ্নগুলোর আলোকে, বিসিএস এর এই প্রশ্নগুলোর আলোকে সবচেয়ে বেশিবার যে প্রশ্নটা দেখেছি, খেয়াল করেন, আমরা বিসিএস এর ক্ষেত্রে বা সমাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে প্রশ্নটা পেয়েছি সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। সো এটার যত শব্দ আছে সবগুলো ভালো করে খেয়াল করতে হবে। দ্বিতীয় সর্বোচ্চ যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে বহুব্রীহির মধ্যে ব্যতিহার, লাঠালাঠি, কানাকানি, মারামারি, ঠেলাঠেলি। ওকে, তৃতীয়র মধ্যে যেটা আমরা পেয়েছি অব্যয়ীভাব, আনত, আনত পেয়েছি, যথারীতি পেয়েছি। চতুর্থত আমরা যেটা দেখেছি আর একটু মানে এইগুলার সিকুয়েন্স অনুসারে যে গুরুত্ব ইন্ডিকেট করি সেটা হচ্ছে দ্বন্দ্ব আমরা 2বার পেয়েছি। ওকে, বুঝতে পেরেছিলাম। সো এই বিষয়গুলো আমরা একটু ভালো করে খেয়াল রাখবো, যে এই বিষয়গুলো আমরা সবচেয়ে বেশিবার প্রশ্নে দেখেছি। এরপরেও আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের যে লেকচার শিটটা দেওয়া আছে, আপনি দেখবেন যে গুরুত্বপূর্ণ সমাস লিখে একটা লেকচার শিট দেওয়া আছে, যেখানে আমরা 450 প্লাস সমাস শব্দ দিয়েছি, যেটা আমরা ক্লাসে আপনাদেরকে আলোচনা করিয়েছি, সমস্যা থাকলে ক্লাসে সমাধান করিয়েছি। ওইটা একটু ভালো করে ইন্ডিকেট করবেন। আর যে নিয়মগুলো আমরা পড়েছি, কি থাকলে কি হয়, কিভাবে দেখে আপনি বিচার করবেন, যেমন শাপলাপু যেরকম বেতমিজ লিখেছিল, বেতমিজ মানে নেই তমিজ যার, ওই একই রকম বে দিয়ে যেগুলো আছে, বেওয়ারিশ, নেই ওয়ারিশ যার, বেতাল, নেই তাল যার, বেকার, মানে বে দিয়ে যে কনসেপ্টগুলো পাবো ওগুলো তো নয় বহুব্রী হিসেবেই ইন্ডিকেট করা যায়, কারণ ব্যতিক্রমী হিসেবে আসে। তো একটা দিয়ে কিন্তু আমরা অনেকগুলো সলভ করতে পারি। এই জন্য শব্দ অনুশীলন করা ছাড়া আসলে কোনো বিকল্প নেই। এই জন্য আপনাদেরকে আমরা একটু ভেঙে ভেঙে পড়িয়েছি, সমাসের ক্লাস আমরা 4টা নিয়েছি, যাতে করে একটু গুছাতে পারেন। এরপরে যদি আপনার মনে হয় যে না স্যার কেমন কেমন লাগে, এই কেমন কেমন লাগে দেখে আমরা আজকে এরকম তো কেমন কেমন লাগে দেখে আমরা এরকম আজকে ক্লাসে একদম বিসিএস এর আসা প্রশ্ন যেগুলো আছে সেগুলা সলভ করার চেষ্টা করেছি, যাতে করে শব্দ দেখে কিভাবে নির্বাচন করা যায় সেটা আপনি সহজে ইন্ডিকেট করতে পারেন। ঠিক আছে, এরপরও যদি কারো কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব মিলেমিশে সমাধান করার। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ আগামী লেকচারে। আর হ্যাঁ, আমাদের সাহিত্য ব্যাচ শুরু হয়ে যাচ্ছে, আপনারা কেউ আমাদের সাহিত্য ব্যাচে যুক্ত হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা
সাহিত্য ব্যাচেও মিলেমিশে সাহিত্যটাও শেষ করব। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।